বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, প্রধানমন্ত্রীর দপ্তরের A2I এবং ফেসবুক লাইভ পেজ এ ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনেই চলছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। একটু কমেন্ট করে জানাবে শুনতে পাচ্ছ কিনা। প্রিয় শিক্ষার্থী, চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয় এখন আমাদের আলোচ্য সূচি। বিষয় সার্ভেইং 2, বিষয় কোড 66444। বিষয়টি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পাঠ্য। গত কয়টি ক্লাস নিয়ে আমরা একই চ্যাপ্টারে আলোচনা করছি। চ্যাপ্টারটি অতি জরুরি, যার জন্য আমি চ্যাপ্টারটি খুব দ্রুত না করে আস্তে আস্তে আগাচ্ছি। সেটা হচ্ছে সপ্তম অধ্যায় কন্টুরিং এবং ম্যাপিং। আজ আমরা সপ্তম অধ্যায়ের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, গাণিতিক সমস্যা। আজকের এটি তোমাদের সাথে আমার 24তম ক্লাস। এই ক্লাস নিয়ে আছি আমি তোমাদের সাথে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ। রিয়াদুল আল, আরিফ হুসেইন, বিষ্ণু রায় তালি। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ। আমাদের এই অধ্যায়ের কি ওয়ার্ডগুলি হচ্ছে কন্টুরিং, হরিজন্টাল ইকুইভ্যালেন্ট এবং কন্টুর ইন্টারভেল। এগুলি নিয়ে আমরা অনেক কথা বলেছি। এই দৃশ্যগুলি তোমরা অবশ্যই চিনতে পারছো। এগুলির সাথে আমাদের কন্টুর ম্যাপ বা কন্টুরের বিশেষ মিল আছে। এই হরিজন্টাল অনুভূমিক অংশ যেখানে পানি জমা আছে, এখানে যেহেতু পানি জমা আছে, সমোচ্চশীলতা পানি, স্থির পানির প্রধান ধর্ম, তাহলে বোঝা যাচ্ছে যে এগুলি একই উচ্চতায় আছে। তাহলে এইটা একটা উচ্চতা, তার নিচেরটা আরেকটু উচ্চতা। এটা যদি ঢালু থাকতো তাহলে পানি একদিক দিয়ে বের হয়ে নিচের ধাপে চলে আসতো। তাহলে এটা একই উচ্চতায় আছে এবং পরের ধাপটা আর একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তাহলে এদের যে উচ্চতার পার্থক্য, এটাই হচ্ছে কন্টুর ইন্টারভেল। আর এদের যে অনুভূমিক দূরত্ব, একটা ধার থেকে, একটা কিনারা থেকে, একটা এইচ থেকে আর একটা এইচ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব দ্বারা এক এক জায়গায় এক এক ধরনের। এইখানে যে ধরনের দূরত্ব, অন্য একটা সেকশনে দেখব যে দূরত্ব ভিন্ন। যেখানে দূরত্বটা খুব কাছাকাছি, তাহলে আমরা আগে আলোচনা করেছি, যেখানে দূরত্বটা কম, হরিজন্টাল দূরত্ব, সেই জায়গাটা খাড়া। আর যেখানে হরিজন্টাল দূরত্ব বেশি, সেটা হচ্ছে তুলনামূলকভাবে অনুভূমিক। যেমন এই সেকশনে দেখো, এটা হরিজন্টাল অংশটা বেশি, তার মানে এখানে কম ঢালু, অপেক্ষাকৃত কম ঢালু। এই অংশটাতে এটা তুলনামূলকভাবে খাড়া। এই অংশটা, এই পাহাড়টা যখন কন্ট্রোল এরকম ধাপ কাটার আগে যে ছিল, এই অংশটা বেশ খাড়া ছিল, এই অংশটা তুলনামূলকভাবে ঢাল কম ছিল। কন্ট্রোল জরিপের পদ্ধতি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। কন্ট্রোল জরিপের প্রধানত দুইটি পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আর একটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে যে বিন্দুতে কন্ট্রোল লাইন হবে সেই বিন্দুতে আরএল নেওয়া হয়। যেই বিন্দুতে কন্ট্রোল লাইন হবে সেই বিন্দুর আরএল নিতে, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু, ওই বিন্দুতেই কন্ট্রোল লাইন যাবে। কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে এখানে কন্ট্রোলের জন্য আরএলকে নির্দিষ্ট করা হয় না, এখানে দূরত্বকে নির্দিষ্ট করা হয়। একটা নির্দিষ্ট দূরত্ব পর পর
বা একটা নির্দিষ্ট বিন্দুতে আরএল নেওয়া হয়। এখানে স্টাফ কন্ট্রোলের জন্য আরএল যাই আসুক, সেই আরএল এর সাপেক্ষে কন্ট্রোল লাইনের আরএল নির্ণয় করা হয়। কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে সরাসরি স্টাফ পার্ট দিয়ে কন্ট্রোল বিন্দুর আরএলই নির্ণয় করা হয়। পরোক্ষ পদ্ধতি 3 প্রকার, গত ক্লাসে আমরা বিশদ আলোচনা করেছি। বর্গাকার বা গ্রিড পদ্ধতি, টেকোমেট্রিক বা বিকিরণ পদ্ধতি, আর প্রস্থচ্ছেদ পদ্ধতি। এখানে আমরা মূলত এই দুইটা পদ্ধতিতে বেশি কাজ করি। তোমাদের যদি ক্লাস শুরু হলে প্র্যাকটিক্যাল করার হয়তো খুব কম সময় পাবে, সেই কম সময়ের ভিতরে তোমরা শিক্ষকের সাথে কথা বলে এই কন্ট্রোলটা একটু শিখে নিবে। বিশেষ করে পরোক্ষ পদ্ধতিতে কন্ট্রোল, যেহেতু এটা দ্রুত করা যায়, অন্তত একটা, যেহেতু তোমাদের সময় খুব কম থাকবে, তোমরা স্যারকে বলে অবশ্যই কন্ট্রোলের চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল করে নিবে, কারণ এটা তোমাদের বাস্তব জীবনে খুবই কাজে লাগবে। প্রক্ষেপণ, কন্ট্রোল প্রক্ষেপণ পদ্ধতি। প্রক্ষেপণ পদ্ধতি যেমন এটা একটা গ্রিড পদ্ধতিতে গত ক্লাসে আলোচনা করেছিলাম। গ্রিড পদ্ধতিতে যখন কন্ট্রোল ম্যাপ করা হয়, যেমন আমরা এই বিন্দুগুলির আরএল জানি, এই বিন্দুগুলির আরএল বের করছি স্টাফ পার্ট ধরে, সেই স্টাফ পার্ট থেকে আমরা কোনো একটা বেঞ্চ মার্কের সাপেক্ষে আরএল বের করছি। এখানে আরএল আছে 59.12, অর্থাৎ 49 থেকে বেশি, 60 থেকে কম। আর এই বিন্দু আছে 60.64, অর্থাৎ 60-এর থেকে বেশি। তাহলে এদের মাঝখানে 60 আছে, 60 বিন্দুটা এদের মাঝখানে আছে। আমি যে একটা স্কেল ধরি, একটা স্কেল, এটা 59 ফিট, এটা 60 ফিট, এটা 61 ফিট, 61, 60, 59। তাহলে 59-এর পরে আছে হচ্ছে 1.59.12। তাহলে 59.12 যদি হয়, তাহলে 59.12 হচ্ছে এইখানে 59.12, মনে করি এতটুকু উঁচু। এরপরে আছে 60.46। একটু ক্লিয়ার করি। এই স্কেলটাতে, এই বিন্দুতে, এই লাইনটাকে, এই হরিজন্টাল লাইনটাকে যদি আমি 60 মনে করি, তাহলে এখানে 60 থেকে কম আছে। এই লাইনটা যদি 59 হয় আর এই লাইনটা যদি 60 হয়, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 59। তাহলে 59.12, এই এতটুকু হচ্ছে 59.12, আর 60, এটা যেহেতু 60, তাহলে 60.46 হবে এইখানে, 60.46। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি যোগ করি, যেই বিন্দু হবে সেই বিন্দুটা হচ্ছে 60। তাহলে 60 উচ্চতা বা 60 আরএলটা কোথায় হবে? আমরা তো যখন গ্রিড পদ্ধতিতে আরএল বের করব, এই ছেদবিন্দুর আরএল গুলি পাবো। এখানের আরএল আছে 59.12, এখানের আরএল আছে 60.64। এখানে আমরা নিচের চিত্রটা যদি দেখি, আমরা এটাকে সেকশন আঁকলে দেখো, এর 59.12, তাহলে 59. এটা হচ্ছে 59.12, এটা 59. এটা কোন সেকশনে দিছে, সেখান থেকে হবে না। তাহলে এইটা হচ্ছে তোমার 59.12, 59.12, আর এটা হচ্ছে 60.64। তাহলে এই দুইটা লাইনকে অ্যাড করলে, এই দুইটা বিন্দুকে অ্যাড করলে যেই বিন্দুটা পাওয়া যাবে, এটা হচ্ছে 60। আচ্ছা, অনুরূপভাবে 60 আর কোথায় থাকতে পারে? এর ভিতরে 60.64 আর 59.36, এর ভিতরে কিন্তু 60 আছে। এখানে এটা 60 থেকে বেশি, এটা 60 থেকে কম, তার মানে এর ভিতরে 60 আছে। তাহলে অনুরূপভাবে এটা 60.64 আর এখানে 59.64। তাহলে 59.64 মানে কি, 60 উপরের দিকে যদি 60 প্লাস হয়, তাহলে নিচের দিকে 60 মাইনাস। তাহলে এখানে দেখা যাচ্ছে 60 থেকে কম আছে কতটুকু? এটা 64, এখানে 64 কম আছে আর এখানে 64 বেশি আছে। তাহলে এটা ঠিক মাঝখানে হবে। চিত্রটা ঠিক হয়নি, কারেক্ট হয়নি, এটা ঠিক মাঝখানে হবে। তাহলে এই বিন্দু যোগ করলে, সরি, এটা হচ্ছে
ছেদবিন্দু, এটা যোগ করলে এটা হবে ছেদবিন্দু। তাহলে কন্ট্রোল লাইনটা দেখো কোথায় দিয়ে যাবে, এইখানে 60 আছে, এখানে 60 আছে, আবার দেখো এখানে কি, এখানে 60.46, এখানে 59.46, তার মানে এর ভিতরেও 60 আছে। তাহলে এই দুইটার ভিতরে 60 আছে, তাহলে কোথায় হবে, এখানেও একদিকে বেশি একদিকে কম, এইভাবে যে দুটো, এখানে 60.64 আর এখানে, তাহলে এখানে 0.64 বেশি, এখানে 0.6 কম, সেটাও দেখা যাচ্ছে এখানে অর্ধেকই হবে, এইটা হচ্ছে 60। তাহলে এইভাবে আমরা তাহলে এখানে পেলাম একটা 60, এখানে মধ্যবিন্দুতে পেলাম 60, এখানে মধ্যবিন্দুতে পেলাম 60, তাহলে আমাকে দেখতে হবে যে কোথায় 60 গুলি আছে আর কি। এরপর ওই বিন্দুগুলিকে অ্যাড করে দিলে, এভাবে অ্যাড করে দিলে পাওয়া যাবে। এখন যদি 61 করতে যাই বা 59 করতে যাই, তাহলে এইখানে দেখো 59 এর ভিতরে আছে, এইটা আছে 56.48, এখানে আছে 50, এটা 59 এর থেকে বেশি, এটা 59 এর থেকে অনেক কম, তাহলে এর ভিতরে 59 আছে। তাহলে এইটা যদি 59.12 হয় এতটুক, আর এখানে আছে 56 পয়েন্ট, এই পাশে ধরি যেহেতু এই পাশে জায়গা কম, 59 তাহলে এখানে যদি 59 ধরি তাহলে 59 অনেক বড় হবে। তাহলে এইটা অ্যাড করলে এই বিন্দুটা হচ্ছে 59। অনুরূপভাবে এইখানে দেখো 56.48, এইটা 59.4, তাহলে এর ভিতরে 59 আছে, এটা 59 থেকে কম, এটা 59 থেকে বেশি, তাহলে এর ভিতরে 59 আছে, তাহলে এইখানেও আমরা এইরকম বিন্দু পেয়ে যাব। তাহলে এই বিন্দুগুলি অ্যাড করলে পাওয়া যাবে। সুতরাং তোমরা প্র্যাকটিস করলে, এখানে দেখো কন্ট্যুর মানচিত্রে কন্ট্যুর রেখাগুলিকে হরিজন্টাল ইকুইভ্যালেন্টের আনুপাতিক হারে উপস্থাপন করাই হচ্ছে প্রক্ষেপণ। হ্যাঁ, এই যে হরিজন্টাল এগুলিকে কন্ট্যুর মানচিত্রে যে কন্ট্যুর রেখাগুলিকে হরিজন্টাল ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট কি বলছিলাম, যে হরিজন্টাল দূরত্ব আছে, সেই দূরত্বের আনুপাতিক হারে উপস্থাপন করাই হচ্ছে প্রক্ষেপণ। এটাই হচ্ছে প্রক্ষেপণ। আবার বলি, আমরা এই বিন্দুর আরএল বের করছি, এটা হচ্ছে 59.12, এই বিন্দুর আরএল বের করছি, এটা 60.64, কিন্তু আমাদের কন্ট্রোল লাইন হবে একটা নির্দিষ্ট রাউন্ড ফিগারে, যেমন 60, 61 বা 60, 65, 70, 80 এই ধরনের। তাহলে ওই বিন্দুগুলি বের করার জন্য আমাকে প্রক্ষেপণ পদ্ধতিতে এই লাইনে, এই গ্রিড লাইনের উপরে 60 পয়েন্টটা বের করতে হবে, এবং আমাকে দেখতে হবে যে এর ভিতরে, এই দুইটার ভিতরে কি 60 আছে কিনা। তাহলে এই দুইটার ভিতরে কম্পেয়ার করতে হবে, পাশাপাশি দুইটা আরএল এর ভিতরে, এই পাশাপাশি দুইটা আরএল এর ভিতরে কম্পেয়ার করতে হবে যে এইটার ভিতরে রাউন্ড ফিগার, অর্থাৎ আমি কন্ট্রোল লাইন যেই স্ট্যান্ডার্ডে ধরতেছি সেই কন্ট্রোল লাইন এখানে আছে কিনা, সেইভাবে প্রত্যেকটা বিন্দুকে চিহ্নিত করতে হবে, এখানে গ্রিড লাইনের উপর চিহ্নিত করে ওই বিন্দুগুলিকে অ্যাড করতে হবে, অ্যাড করলেই কন্ট্রোল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, এখন আমরা দেখি কন্ট্রোল ম্যাপের ব্যবহার, এটা নিয়েও আমরা অনেক কথা বলছি। ভূপৃষ্ঠের অবস্থা দেখানোর জন্য সেকশন অঙ্কন করা, ভূপৃষ্ঠের দুই বিন্দুর দৃশ্যমানতা নিরূপণের জন্য, অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দেখা যাবে কিনা, সেই ওইখানে কন্ট্রোল ম্যাপ দেখলে বোঝা যাবে যে মাঝখানের জায়গাটা উঁচু না নিচু, ওই বিন্দু দ্বারা আমি আমার আরেকটা বিন্দু দেখতে বাধাগ্রস্ত হবে কিনা, এইগুলি বোঝা যাবে। প্রস্তাবিত প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন করা, কন্ট্রোল ম্যাপ দেখে বোঝা যাবে যে আমি যেই প্রকল্পটা, যেই কারণে একটা প্রকল্প করতে চাচ্ছি, যেমন আমার একটা পুকুর করতে হবে, সেই পুকুর এখন কন্ট্রোল ম্যাপ দেখে বুঝতে হবে যে পুকুরটা কোথায়, বা একটা ড্রেন করব, ড্রেন কীভাবে কোন দিক দিয়ে যাবে সেটা কন্ট্রোল ম্যাপ দেখলে বোঝা যাবে, বা একটা বাড়ি করব, বাড়ি করতে হলে কন্ট্রোল ম্যাপ দেখলে বুঝতে হবে যে, দেখে মানে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গাটা তুলনামূলকভাবে সমতল, বা কোন দিকে বাতাস পাওয়া যাবে, বা রোদ কম আসবে, রোদ বেশি আসবে, এইগুলি এই কন্ট্রোল ম্যাপ দেখে সিদ্ধান্ত নিতে হবে। জলাধারের ধারণ ক্ষমতা বা ড্রেনের নির্গমন ক্ষমতা, জলাধারের ধারণ ক্ষমতা, রিজার্ভার, যেমন কোন এলাকায় বৃষ্টিপাত হলে কি পরিমাণ পানি এই জলাধারে চলে যাবে, বা জলাধার যদি না থাকে তাহলে কতটা দ্রুত এখানে জলাবদ্ধতা হতে পারে বা বন্যা হয়ে যেতে পারে। তাহলে এগুলি জলাধার আছে নাকি, সেই জলাধারের ধারণ ক্ষমতা কত, বা ড্রেন থাকলে সেই ড্রেন দিয়ে কি পরিমাণ পানি নির্গমন হতে পারে, এবং এর উপরে নির্ভর করবে হচ্ছে ওই এলাকায় জলাবদ্ধতা, বা এই যে আজকাল দেখা যায় ঢাকা বা চিটাং শহরে যেই জলাবদ্ধতা হয়, দেখা যাচ্ছে যে এর কারণ হচ্ছে যে খাল বা ড্রেনগুলি আছে, এগুলির নির্গমন ক্ষমতা কম,
নির্গমন ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায় এই এই রিসার্চ করা যাবে, এই কন্ট্রোল ম্যাপ দেখে এটা সিদ্ধান্ত নেওয়া যায়। মাটি খনন ও ভরাটের পরিমাণ, আমরা পরবর্তীতে দু একটা প্রবলেম সলভ করব, তখন বুঝতে পারবা কি ভরাট এবং খননের পরিমাণ কিভাবে করা যায়। এই একটা প্রবলেম, কন্ট্যুর ম্যাপ একটি ত্রিমাত্রিক বা 3D ম্যাপ। কিভাবে 3D ম্যাপ? এটা দেখলে বোঝা যায় এই জায়গাটার দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং উচ্চতা কত। একটা দাগ থেকে, একটা কন্ট্রোর রেখা থেকে আরেকটা কন্ট্রোর রেখার হিসাব করে আমরা কন্ট্রোর ইন্টারভেল থেকে উচ্চতা বের করতে পারবো, একটা জায়গা থেকে আরেকটা জায়গার উচ্চতা পার্থক্য বের করতে পারবো। এই নকশায় কোনো পুকুর, ডোবা, রাস্তা, খাল ইত্যাদির দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতার মান একত্রে পাওয়া যায়। সব এটা, যেহেতু এটা 3D ম্যাপ, তাহলে একসাথে পাওয়া যায়। তাই সহজে এটি ব্যবহার করে মাটি কাটা ও ভরাটের পরিমাণ নির্ণয় করা যায়, এবং এটা করার জন্য 3টা পদ্ধতি আছে: প্রিজময়েডাল, ট্রাপিজয়েডাল বা এবং কোণ সূত্র দিয়ে। তোমরা ইতিমধ্যে স্টিমেটিংয়ে এই চ্যাপ্টারগুলি নিয়ে মাটি খননের যে কাজ আছে তোমাদের, পুকুর এবং রাস্তার যে অঙ্কগুলি করছো, সেখানে এগুলি নিয়ে বিশদ আলোচনা আছে। তারপরে এই চ্যাপ্টারেও আছে। প্রিজময়েডাল, ট্রাপিজয়েডাল, এই দুইটা বেশি বিশ্বস্ত পদ্ধতি হচ্ছে প্রিজময়েডাল। ট্রাপিজয়েডাল এর থেকে কম বিশ্বস্ত, এবং এরপরে হচ্ছে কোণ। তাহলে আমরা চেষ্টা করব সঠিক মান পাওয়ার জন্য প্রিজময়েডাল পদ্ধতি অনুসরণ করতে। এখানে একটা মাঠ বলা যায়, একটা মাঠের বিভিন্ন গ্রিড পদ্ধতিতে বিভিন্ন সেন্টার পয়েন্টগুলির নোড বিন্দু, এগুলোকে নোড বলা হয়। নোড বিন্দুতে স্টাফ ধরে এদের আরএল বের করা আছে। এগুলি এত মিটার, প্রত্যেকটা মিটারে দেওয়া আছে আরএল 10 মিটার পর পর, গ্রিডের ইন্টারভেল হচ্ছে 10 মিটার পর পর। এখানে 6টা এরিয়া আছে, এবং ষষ্ঠ এরিয়াটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির এরিয়া। এটার মাটি কাটার পরিমাণ বের করতে বলছে, এবং এর সবচেয়ে কম আরএল যেটা, সেই কম আরএল এর সমান করে মাটি সমতল করলে কি পরিমাণ মাটি কাটতে হবে, এই আরএল এর পরিমাণ। অঙ্কটা এইভাবে হতে পারে, অথবা যদি বলা যায় সবচেয়ে বেশি আরএল যেটা, সেই বরাবর মাটি ভরাট করলে কি পরিমাণ মাটির প্রয়োজন হবে, এটা হচ্ছে সবচেয়ে বেশি আরএল। এর সমান করে ভরাট করলে কি পরিমাণ মাটি লাগবে, অথবা হতে পারে যে সবচেয়ে কম আরএল পরিমাণ সমতল করতে কি পরিমাণ মাটি কাটতে হবে। অথবা তৃতীয় আর একটা কোশ্চেন হতে পারে, কি পরিমাণ কোন আরএল এ ভরাট করলে এখানে মাটি কাটতেও হবে না, এবং এখান থেকে এখানে মাটি এনেও ফেলতে হবে না, এখান থেকে মাটি সরাতেও হবে না। অর্থাৎ এখানে ইকোনমিক ডিজাইন বলে এটাকে। এখান থেকে মাটি বাইরে ফেলতে হবে না, বাহির থেকে সমতল করার জন্য মাটিও আনার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে অ্যাভারেজ আরএল বের করে, গড় আরএল, সবগুলি থেকে গড় আরএল বের করে সেই গড় আরএল এর সমান করে মাটি সমতল করলে যেখানে উঁচু আছে সেখানকার মাটিটা নিচু জায়গায় চলে আসলে, অর্থাৎ বাহির থেকে মাটি না এনে বা এখান থেকে মাটি না সরিয়ে সমতল করা যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দেখো ক্ষেত্রগুলির জন্য 1 2 3 4 5 6টা আমাদের এরিয়া আছে, 6টা এরিয়ার জন্য আমরা 6টা নাম্বার দিলাম। এখন এদের আরএল গুলি লিখি, সবগুলি আরএল, 4 কর্নারে, এটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4 কর্নারে আরএল গুলি লিখলাম। এটা ত্রিভুজ, ত্রিভুজের 3টা আরএল, এবং এদের গড় আরএল বের করলাম। এই 4টা গড় আরএল। চার্ট আকারে করলে একই জিনিস যখন বারবার করতে হয়, সেই ক্ষেত্রে চার্ট আকারে, টেবিল আকারে করলে ভালো। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মিসিং হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং তুমি পাশাপাশি 2টা আরএল দেখতে পারবে, তখন একটা ভুল হইলেও তুমি বুঝতে পারবে যে এখানে ভুল হচ্ছে। এই যেমন এখানে 39 আসছে, আর এখানে যদি তোমার 65 চলে আসে, তাহলে বুঝতে পারবে যে এটা তো যেহেতু সংখ্যাগুলি প্রায় এক, তাহলে এই ধরনের ভুল না হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এবং লাস্টেরটা হচ্ছে যেহেতু 3টা, তাহলে 3 দিয়ে ভাগ করে এটার গড় আরএল পাওয়া গেল। তো যেহেতু সবচেয়ে কম আরএলটাই ফরমেশন লেভেল বা গঠন তল, যেই বরাবর ড্রেসিং করার পরে যে বরাবর থাকবে সেটা হচ্ছে ফরমেশন লেভেল। তাহলে ফরমেশন লেভেলের আরএল দেওয়া আছে 29.25, আর প্রথম এরিয়ার জন্য, ফার্স্ট এরিয়ার জন্য গড় আরএল হচ্ছে 39.11। তাহলে এখানে কি মাটি কাটতে হবে। তাহলে যেহেতু আমরা সবচেয়ে কম আরএলটা নিছি, সেই জন্য প্রত্যেকটা সেকশনে মাটি
ড্রেসিং করতে হবে বা কাটতে হবে। তাহলে কাটিং ডেপথ কত হবে? কাটিং ডেপথ হচ্ছে অ্যাভারেজ আরএল মাইনাস ফরমেশন লেভেলের আরএল। তাহলে এই প্রত্যেকটা সেকশনের, যেহেতু প্রত্যেকটা সেকশনের ফরমেশন লেভেলের আরএল কম, তাহলে সবটা কাটিং আসবে। এখানে যদি ফরমেশন লেভেলের আরএল বেশি আসতো, যেমন এটা যদি ফরমেশন লেভেলের আরএল 42 হতো, তাহলে ফরমেশন লেভেল আরএল 42 আর মাটি এক্সিস্টিং মাটির আরএল 39, তাহলে কি মাটি ভরাট করতে হতো, তাহলে দেখা যেত এখানে মাইনাস আসতো আর কি। যাই হোক, যদি ফরমেশন লেভেল থেকে আরএল বেশি আসে তাহলে ভরাট করতে হয়। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা সেকশনের কাটিং ডেপথ। আর এরিয়া যেহেতু 10 মিটার বাই 10 মিটার, এরিয়া হচ্ছে 100 বাই 100। আর এই মাঝখানের শেষেরটা হচ্ছে যেহেতু হাফ, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা বা 100 বাই 100 হাফ হচ্ছে 50। তাহলে এরিয়া ইন্টু ডেপথ হচ্ছে ভলিউম, এরিয়া ইন্টু ডেপথ ভলিউম, এসবগুলি ভলিউম পাওয়া গেল এটা। তাহলে এগুলি আমরা অ্যাড করে দিলে, যোগ করলে টোটাল ভলিউম পাওয়া যাবে। এখন আমরা দেখি ক্যাপাসিটি অফ এ রিজার্ভার। রিজার্ভার আর মেড ফর ওয়াটার সাপ্লাই, ইরিগেশন, হাইড্রোপাওয়ার এক্সেট্রা। এটা ওয়াটার সাপ্লাইয়ের জন্য, জলসেচের জন্য এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য রিজার্ভার তৈরি করা হয়। এবং এর ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা কিভাবে নির্ণয় করা হয়? A contour map is very useful to study the possible location of a reservoir and the volume of water to be confined. All the contours are closed lines. এখানে যেখানে রিজার্ভার হবে সেখানে কন্ট্রোল লাইনগুলি অবশ্যই ক্লোজড হবে। ক্লোজড না হলে সেখানে পানি বদ্ধ থাকবে না। যদি ওপেন কন্ট্রোল হয় তাহলে সেখানে পানি রিজার্ভ থাকবে না। তাহলে অল দ্য কন্ট্রোলস আর ক্লোজড লাইন উইদিন দ্য রিজার্ভার এরিয়া। তাহলে এখানে দেখো এই অংশটা, যে অংশটাতে কন্ট্রোল এরকম ক্লোজড আছে, সেই অংশটা এখানে এই পানিটা আবদ্ধ থাকবে। কিন্তু যেখানে কন্ট্রোল লাইন এরকম ওপেন হয়ে গেছে, সেই অংশের পানি আবদ্ধ থাকবে না। এখানে এটা দেখাচ্ছে যে এটা একটা বাঁধ, এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে এবং এই অংশটাকে পানি আবদ্ধ করা হয়েছে। তাহলে একটা আমরা প্রবলেম দেখি। From a contour plan of a proposed reservoir area, the following data were found. এখানে ডেটা পাওয়া গেছে। এখানে কন্ট্রোর দেওয়া আছে 100 মিটার, 105, 10, 15, 120, 125 মিটার। এগুলি হচ্ছে কন্ট্রোর লাইনের আরএল। আর এরিয়া অফ দ্য কন্ট্রোর, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 3 হেক্টর, 8 হেক্টর, 13 হেক্টর, 17 হেক্টর, 23 হেক্টর, 29 হেক্টর। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে নাম্বার অফ সেকশন কয়টা? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে জোড় সংখ্যা। ডিটারমাইন, বের করতে বলছে, দ্য ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার ইফ দ্য এফআরএল, হাইস্ট রিজার্ভ আরএল হচ্ছে, এই ফাইনাল আরএল হচ্ছে এত 125 মিটার পর্যন্ত, এবং 100 থেকে 125 মিটার পর্যন্ত এই জায়গার ভিতরে কি পরিমাণ রিজার্ভ হবে। এখানে দেখো এটা 100 মিটার, 100 মিটারের আরএল হচ্ছে এরকম 3 হেক্টর। তারপর একটা রিজার্ভার সেকশন হচ্ছে 8 হেক্টর, এরপর এটা 13 হেক্টর, এরপর এটা 17 হেক্টর, এরকম আস্তে আস্তে বড় হয়ে গেছে। তার মানে এইগুলি এক একটা সেকশন। তাহলে আমাদের কি বের করতে হবে? এই সেকশনে কতটুকু পানি আছে, তারপরে এই সেকশনে কি পরিমাণ পানি আছে, এরপরে এই সেকশনে কি পরিমাণ পানি আছে, এই সবগুলি অ্যাড করলে আমরা টোটাল পাবো।
তাহলে আমাদের বলতেছে যে 100 আরএল থেকে 125 আরএল এর ভিতরে মানে টোটালটা কি পরিমাণ ক্যাপাসিটি হবে বা কি পরিমাণ পানি এখানে আবদ্ধ থাকবে। প্রিজমোইডাল পদ্ধতিতে যদি আমরা করি, প্রিজমোইডাল formula can be used when odd number of section are there. বিজোড় সংখ্যক সেকশন থাকতে হবে, কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে এখানে সেকশনের সংখ্যা হচ্ছে 6টি, মানে এটা জোড় সংখ্যা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে কোনো একটা সেকশনকে বাদ দিতে হবে, আইদার শেষের সেকশন অথবা প্রথমের সেকশন। তো এখানে আমরা 25-এর সেকশনটাকে আমরা বাদ দিয়ে করতে পারি। এখন তোমরা দেখো এখানে আমরা হয় এইটা বাদ দিতে পারি অথবা এইটা বাদ দিতে পারি। তাহলে আমরা যদি এইটাকে বাদ দিই, প্রথমে এইটাকে যদি বাদ দিই, তাহলে এই অংশটুকু অর্থাৎ 20 পর্যন্ত কি পরিমাণ পানি আছে, এরপর 20 থেকে 25 পর্যন্ত কি পরিমাণ পানি আছে, এই দুইটা অ্যাড করে দিলে টোটালটা পাওয়া যাবে। কিন্তু প্রিজমোইডাল সূত্রে করতে গেলে আমাকে বিজোড় নিতে হবে। তাহলে আমরা শেষের সেকশনটা বাদ দিয়ে করতেছি 20 মিটার পর্যন্ত। তাহলে এর জন্য এটাকে V120 লিখলাম। তাহলে D/3 সূত্র তোমরা জানো, D/3 ইন্টারভেল যতটুকু প্রত্যেকটা সেকশনের যে দূরত্ব বা ইন্টারভেল, কন্ট্রোল ইন্টারভেল, D/3 ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 4 ইন্টু জোড় সেকশন প্লাস 2 ইন্টু বিজোড়। তাহলে এখানে বিজোড় একটা থাকতেছে, তাহলে টোটাল আসতেছে এখন 5টার ভিতরে প্রথম 2টা বিজোড় এখানে চলে আসছে, আর এই আর একটা বিজোড়, আর মাঝখানে যে জোড়গুলি আছে সেগুলি 4 ইন্টু জোড়। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমাদের ভলিউম আসতেছে হচ্ছে 255.33 হেক্টর মিটার। হেক্টর তোমরা জানো 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। তাহলে 10,000 দিয়ে গুণ করলে এটা মিটার কিউব হবে, নাহলে আমরা হেক্টর মিটার লিখতে পারি। এরপরে ট্রাপিজয়েডাল পদ্ধতিতে বাকি দুইটা সেকশন অর্থাৎ 120 আর 125-এর মধ্যে যেই ভলিউমটা থাকবে সেটা আমরা ট্রাপিজয়েডাল পদ্ধতিতে করতে পারি। এটাকে V120 থেকে 125 লেখা হয়েছে। তাহলে H অর্থাৎ ইন্টারভেল অর্থাৎ 5 মিটার, যেটা আমাদের কন্ট্রোল ইন্টারভেল ছিল, এই যে এদের ডিস্টেন্স 5 মিটার, ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া ডিভাইডেড বাই 2। এখানে ফার্স্ট এরিয়া লাস্ট এরিয়া হচ্ছে 5 নাম্বার সেকশন আর 6 নাম্বার সেকশন, যেহেতু আমরা এই 120 আর 125 এই দুইটা সেকশন নিয়ে এখন কাজ করতেছি। তাহলে এখানে ছিল 23 হেক্টর আর এখানে ছিল 29 হেক্টর, তাহলে এখান থেকে আসতেছে 30 হেক্টর মিটার। তাহলে এই দুইটা অ্যাড করলে আমরা টোটাল ভলিউম পাচ্ছি আমরা, এই দুইটাকে অ্যাড করলে 383.33 হেক্টর মিটার। আশা করি বুঝতে পারছো। আর ট্রাপিজয়েডাল পদ্ধতিতে যদি করি, ট্রাপিজয়েডাল পদ্ধতিতে কন্ট্রোল ইন্টারভেল বাই 2 ইন্টু ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু সাম অফ দ্য আদার সেকশন। এটা আরো সহজ পদ্ধতি, কিন্তু প্রিজমোইডাল আগের পদ্ধতি থেকে গ্রহণযোগ্যটা কিছুটা কম, এখানে উত্তরটা একটু বেশি আসবে, ভলিউমটা আগের তুলনায় সব প্রিজমোইডাল থেকে ট্রাপিজয়েডালে ভলিউমের পরিমাণ বেশি আসে, তবে তুলনামূলকভাবে কম সঠিক। প্রিজমোইডাল পদ্ধতিটা বেশি সঠিক। তাহলে এখানে ফার্স্ট সেকশন প্লাস লাস্ট সেকশন, ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু অল এরিয়াস। এখানে অড ইভেনের কোনো বিষয় নাই, জোড় বিজোড় সংখ্যার কোনো সমস্যা নেই, যত সংখ্যাই হোক 2 ইন্টু প্রথমটা আর দ্বিতীয়টা বাদে যা আছে। তাহলে এখানে দেখো 385 হেক্টর মিটার। তো এখানে আরেকটা প্রবলেম আছে, এখানে কন্ট্রোর, এখানে 5টা 1 2 3 4 5টা সেকশন, কন্ট্রোরগুলি হচ্ছে 175 80 85 190 195, আর এরিয়া দেওয়া আছে বর্গমিটারে
ক্রমান্বয়ে উপরের দিকে বেশি। The top water level is 195 মিটার and the lowest point of the reservoir is 175 মিটার. Find the volume of water reservoir capacity between 175 থেকে 195 এর ভিতর কি পরিমাণ পানি ধারণ করতে পারবে। ট্রাপিজয়েডাল এবং প্রিজময়েডাল ফর্মুলা দুই পদ্ধতিতে বের করতে বলছে। তোমাদের কিন্তু পরীক্ষায় দুই পদ্ধতি আসতে পারে, সুতরাং দুই পদ্ধতিতেই প্র্যাকটিস করতে হবে তোমাকে। এটা তুলনামূলকভাবে সহজ। কন্ট্রোল ইন্টারভেল দেওয়া আছে 5 মিটার, আর সেকশন যেহেতু, আচ্ছা এটা ট্রাপিজয়েডাল পদ্ধতিতে করা হয়েছে। ট্রাপিজয়েডাল পদ্ধতিতে ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 2 ইন্টু আদার্স ইন্টু কন্ট্রোল ইন্টারভেল বাই 2, এখানে আছে 44775 মিটার কিউব। তো এটা হচ্ছে ট্রাপিজয়েডাল পদ্ধতি। আর প্রিজময়েডাল পদ্ধতিতে কন্ট্রোল ইন্টারভেল বাই 3, ফার্স্ট এরিয়া প্লাস লাস্ট এরিয়া প্লাস 4 ইন্টু জোড় এরিয়া প্লাস 2 ইন্টু বেজোড় এরিয়া। যেহেতু এখানে বিজোড় সংখ্যক সেকশন আছে, সুতরাং আমাদের আর দ্বিতীয় পদ্ধতিতে যাওয়ার, অন্য একটা পদ্ধতি অবলম্বন করার দরকার নেই বা কোনো সেকশন বাদ দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আসতেছে আমাদের 44016.66 মিটার কিউব। তাহলে রেফারেন্স হচ্ছে, তোমরা এই বই ফলো করতে পারো, সার্ভেইং অ্যান্ড লেভেলিং ভলিউম 1, কানেতকার অ্যান্ড কুলকার্নি, আর সার্ভেইং অ্যান্ড লেভেলিং এন বসাক। তো আশা করি তোমরা কন্ট্যুর এবং কন্ট্যুর ম্যাপ সম্পর্কে ধারণা পেলে এবং মাটি ভরাট এবং খনন এবং জলাধারের ধারণ ক্ষমতা, পানি নিষ্কাশন সম্পর্কে ধারণা পেলে এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt ভিজিট করতে হবে। ফর দ্য বেটার লাইফ, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। থ্যাংক ইউ।